এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ পারে। এবার তো তোমার বিশ্বাস হলো। এবার তো আর তুমি ভাইরে বোবা বোবা বলতে পারবে না। আচ্ছা বোবা না হয় না বললাম, ওনার কণ্ঠটা কোথাও যেন শুনেছি মনে হচ্ছে। সিনহার কথা শুনে ইমরানের কাশি উঠে যায়। আরে ওনার আবার কি হলো? পানি দেন ওনাকে। ভাই পানি খাও। ইমরান বোতল থেকে পানি খেয়ে নেয়। এই মেয়ে, চুপ করে বসে থাকতে পারো না? এত বেশি কথা বলো কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? আপনি বোবা ছিলেন, এটাই তো ভালো ছিল। এই মেয়ে ডাক্তাররা এত বেশি কথা বলে? এত বেশি কথা বলো কেন তুমি? কথা ছাড়া থাকতে পারো না? না পারি না। আর আমি আপনার সাথে কথা বলবো না, আয়ান ভাইয়ের সাথে কথা বলবো। আপনি চুপ করে বসে থাকুন। আয়ান ভাইয়া, আপনি বিয়ে করেছেন? না সিনহা, এখনো করিনি। করতেও পারবেন না। কেন কেন? আপনার এই বুড়া ভাইয়াটার জন্য। আপনার বুড়া ভাইয়াটার তো বিয়ে হবে না, আর তার বিয়ে না হলে আপনারও হবে না। ভাইয়ের বিয়ে হবে না কেন? আপনার বুড়া ভাইয়াকে কে বিয়ে করবে? বয়স দেখেছেন তার? এই মেয়ে, কে বুড়ো? তুমি বারবার আমাকে বুড়ো বলছো কেন? থাপ্পড় দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেবো। ওই আপনি কথা বলছেন কেন? আপনার সাথে কে কথা বলছে? চুপ করুন মশাই। থাপ্পড় মারতে আসছে। যেই না আমার হাত মেয়েদের সাথে ধাক্কা খেয়ে হয়ে যায় কুপোকাত। আয়ান, গাড়ি থামা। কেন? থামাতে বলছি। আয়ান গাড়ি থামালে ইমরান দরজা খুলে বের হয়ে আসে। কি হলো ভাই, নামলে কেন? এই মেয়ের সাথে একই গাড়িতে যাব? ইম্পসিবল। তুই মেয়েটাকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাস, আমি অন্য গাড়ি দিয়ে আসছি। আচ্ছা। আয়ান গাড়ি নিয়ে চলে যায়। ইমরান দাঁড়িয়ে ভাবছে, জ্বালিয়ে মারছে এই মেয়ে। আচ্ছা এটা কি ঠিক হলো? সে মেয়েটাকে না নামিয়ে দিয়ে নিজেই গাড়ি থেকে নেমে গেল। এভাবে চললে তো মেয়েটা বাসায় এসে জ্বালো শুরু করবে। সিনহা মেডিকেলে এসে ডাক্তারি পোশাক পরে বাইরে আসা মাত্র ইমরানকে এখানে দেখে অবাক হয়। ঠিকমতো তাকাতেই খেয়াল করলো ইমরানের ব্যান্ডেজ করা জায়গাটা রক্তের দাগ পড়ে আছে। সিনহা দৌড়ে ইমরানের কাছে যায়। কি হলো আপনার? ও মাই গড, রক্ত পড়ছে। রাস্তায় পড়ে এখানে ব্যথা পেয়েছি। আপনি কি বাচ্চা? দেখে শুনে চলতে পারেন না? বাচ্চাদের মতো রাস্তায় উষ্টা খেয়ে পড়েন। এই মেয়ে তার কথা বলার ট্যাপ শুরু করে দিয়েছে। কি বিড়বিড় করছেন? কথা বলছেন না কেন? এখন কথা বলবে নাকি এখানে নতুন করে ব্যান্ডেজ করে দিব? হ্যাঁ দিচ্ছি। সরি। সিনহা পুরাতন ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করে দেয়। এবার থেকে চোখ কান খোলা রেখে সাবধানে চলবেন। এই মেয়ে আমাকে সাবধানতা শেখাচ্ছে। আরো কত কিছু যে শিখতে হবে এই মেয়ের কাছে আল্লাহ জানে। ইমরান জবাব না দিয়েই চলতে শুরু করলো। সিনহা ডাক দেয়, আরে চলে যাচ্ছেন যে? বুঝেছি, টাকা দিয়ে যেতে হবে তাই তো? জি ঠিক বুঝেছেন। বিকেলবেলা ইমরান আয়ান চাচাকে নিয়ে বাসা চলে আসে। চাচা পরনে লুঙ্গি ছিল। এই চাচাকে আর ঠিক করা গেল না। চাচা সবার আগে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে সিনহা জাহানারা চৌধুরীর দিকে তাকিয়ে হাই জানিয়ে বের হচ্ছিল। সামনে দিয়ে যেই চাচা আসছে সেই দিকে খেয়ালই ছিল না। চাচাও নাচতে নাচতেই আসছিল। দুজনের কেউই কাউকে খেয়াল করেনি। যা হবার হলো। দুজনে একে অপরের সাথে ধাক্কা খায়। সিনা ধাক্কা খেয়ে নিচে থাপাস করে পড়লেও চাচা পড়েনি। চাচা লুঙ্গি নিচে খুলে পড়ে যায়। জরিনা বানু সেখানেই ছিল। চাচাকে দেখে সালাম দিতে এসে দেখে চাচা লুঙ্গি নিচে খুলে পড়ে আছে। হায় আল্লাহ, আসতে না আসতে আবার লুঙ্গি খোলা শুরু হয়ে গেছে। সব সময় আমার চোখের সামনে লুঙ্গি খুলতে হবে? লজ্জা। এই চাচা কি কখনো ঠিক হবে না? সিনহা ফ্লোরে বসেছিল, তার সামনে লুঙ্গি পড়ে আছে। সে উপরে তাকাতেই চাচাকে লুঙ্গি ছাড়া দেখে চোখে হাত দিয়ে অন্যদিকে ঘুরে যায়। নাউজুবিল্লাহ, আমার সাথে ধাক্কা খেয়ে উনি না পড়ে ওনার লুঙ্গি খুলে পড়ে গেল। চাচা নিচ থেকে লুঙ্গি উঠিয়ে কোমরে ভালো করে গিট্টু দিয়ে নেয়। এই মায়ের দল এমন ভাব করছে যেন আমি শুধু লুঙ্গি পরে আসি। জোরে না বানো, ছেলেটা এমনিতেই বেশি নাটক করে। মন চায় থাপ্পড় দিয়া ওই ছেলের মুখের ডিসপ্লে চেঞ্জ করে ফেলি।
সর সামনে থেকে। চাচা জরিনা বানুকে ধমক দিয়ে ভেতরে চলে যায়। সিনহা এখনো নিচে বসে আছে অন্যদিকে তাকে। ইমরান নিজের বাসায় সিনহাকে দেখে অবাক হয়ে যায়। এই মেয়ে এখানে কেন? তার বাসার ঠিকানা কিভাবে পেল? ইমরান এসে সিনহার সামনে দাঁড়ায়। নিজের সামনে কেউ দাঁড়িয়ে আছে তা দেখার জন্য সিনহা মাথা উঁচু করে ইমরানকে দেখে সিনহা ভ্রু নাচিয়ে দাঁত দেখিয়ে হাসি দেয়। ইমরান জিজ্ঞেসের ভঙ্গিতে ভ্রু নাচায়। তা দেখে সিনহা, কি? এখানে কেন? আগে হাত ধরে ফ্লোর থেকে উঠান, তারপর বলছি। সিনহা ইমরানের দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। ইমরান একবার সিনহার দিকে আরেকবার সিনহার হাতের দিকে তাকায়। কি সমস্যা, এভাবে তাকাচ্ছেন কেন? হাতই তো ধরতে বলেছি, অন্য কিছু তো ধরতে বলি নাই। সেটাই তো, আমি তোমার হাত ধরবো কেন? আমি যার তার হাত ধরি না। এই যে আপনি কিন্তু মুখ খোলার পর থেকে বেশি বেশি কথা বলে ফেলছেন, মুখে খই ফুটেছে আপনার। ইমরান জবাব না দিয়ে হেঁটে ভেতরে চলে যায়। সিনহা নিজে নিজেই ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। কেউ ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়, আবার কেউ অপমান করে চলে যায়। আসবো না আর এই বাড়িতে, সবাই অপমান করে যাচ্ছে। সিনহা কথা বলতে বলতে সামনে তাকাতেই দেখে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ান ফিউচি বুঝায়, কি সমস্যা? কি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও কিছু বলবেন? তাহলে শুরু করুন। আসেন, এই বাড়িতে আর আসবই না। বলতে বলতে সিনহা আয়ানের দিকে এগিয়ে যায়। অদ্ভুত, কি হলো? এমন করছো কেন? এখন আমি অদ্ভুত, যাই আমি। সিনহা নিজে নিজে বিড়বিড় করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। এর আবার কি হলো? অদ্ভুত ব্যবহার করতেছে। বারান্দায় দাঁড়িয়ে সিনহা রাস্তার সোডিয়ামের লাইট দেখছিল। ঠান্ডা মৃদু বাতাসে সিনহা চুলগুলো উড়ছে। সিনহার ভালোই লাগছে এখানে দাঁড়িয়ে রাতের এই ঠান্ডা বাতাস অনুভব করতে। রাস্তার এক পাশে সিনহার চোখ থমকে যায়। কারো ছায়া দেখা যাচ্ছে, কোনো মানুষের ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে, শুধু দাঁড়িয়েই না, সিনহার মনে হচ্ছে ছায়াটা তার দিকেই তাকিয়ে আছে। দুই একটা গাড়ি মাঝে মাঝে বিরতি নিয়ে চলে যাচ্ছে। গাড়িগুলোর হেডলাইটের আলো ছায়ার উপর পড়ছে না। ছায়াটা ইচ্ছে করেই আড়াল হয়ে দাঁড়িয়ে আছে, যেন তাকে দেখা না যায়। সিনহার মনে হচ্ছে এই ছায়াটা অন্য কারো না, এটা ভিলেনের ছায়া। ভিলেনটাই তার দিকেই তাকিয়েছে। মোবাইলের টুং আওয়াজে সিনহা ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। মেসেজ এসেছে। এভাবে রাতের বেলা বারান্দায় আসবে না, ভূত প্রেতের আছর লাগতে পারে। তোমাকে আমি ছাড়া অন্য কারো আছর লাগুক তা আমি চাই না, ভিলেন। মেসেজটা দেখে সিনহা অবাক হয়ে যায়। অপরিচিত এক নাম্বার থেকে এসেছে মেসেজটা। সিনহা মোবাইলের থেকে চোখ সরিয়ে আশেপাশে রাস্তার দিকে তাকায়। না, কেউ নেই, ছায়াটাও নেই। মূর্তি কোথাও উধাও হয়ে গেল ছায়াটা। আবারও মোবাইলের টুং আওয়াজ, আবারও কারো মেসেজ। সিনহা তাড়াতাড়ি চেক করে দেখে সেই অপরিচিত নাম্বার। আমি দেখা না দিলে তুমি কখনোই দেখবে না, তাই আশেপাশে রাস্তায় চোখ জোড়া দিয়ে খুঁজে লাভ নেই, ভিলেন। সিনহা এবার মেসেজের রিপ্লাই দিতে চায়। সে কিবোর্ডে টাইপ করে। এমন লুকোচুরি করছেন কেন? সেদিন এসেও তো দেখা দিয়ে গেলেন। আবার ভিলেনের মেসেজ। তুমি কি আমাকে দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। কে আপনি? কিন্তু অপর পাশে থেকে আর কোনো মেসেজ আসে না। সিনহা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ভিলেনের আর কোনো মেসেজ আসে না। বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। বাহ চাচা বাহ, কি অসাধারণ গান শোনালা। ধন্যবাদ ভাতিজা, ধন্যবাদ। আমি জানি আমি খুব সুন্দর গান গাইতে পারি। আয়ান চাচার পাশে বসে পড়ে। চাচা গান ভালো পারো বুঝতে পারলাম, কিন্তু তুমি বিয়ে করছো না কেন? বিয়ে কবে করবা? ইসরে, তোদের জ্বালাই মোর জীবনটা তেনা তেনা হয়ে গেল। জোরেন বানু পড়ে থাকে আমার লুঙ্গি নিয়া, আর তুই পড়ে থাকিস আমার বিয়া নিয়া। এক জরিনা বানু পাশ দিয়ে যাচ্ছিল। চাচার কথা শুনে সে দাঁড়িয়ে যায়। চাচা বলেও আমি আপনার লুঙ্গি নিয়ে পড়ে থাকি না। আপনার লুঙ্গি সবসময় আমার সামনে খুলে পড়ে যায়, তাই লুঙ্গির কথা বলতে হয়। আমার লজ্জা লাগে আপনি আপনার লুঙ্গি খুললে। থাপ্পড় দিয়া তোর লজ্জা আমি বার কইরা দিমু। এমন সময় সিনহা দরজা দিয়ে প্রবেশ করে। চাচা সিনহাকে দেখে কাছে ডাকে। এই ছেড়ি, কে তুই? গতকাল আমাকে ধাক্কা দিয়ে চলে গেলি। আমি করলার জুস বানাই।
জুসওয়ালি। কি আমি জুসওয়ালি? এত বড় কথা? আপনি তাহলে লুঙ্গি চাচা। সিনা কিছু খুঁজে পাচ্ছিল না, তাই আয়ান কথাটা বলে দেয়। হ্যাঁ, ধন্যবাদ আয়ান ভাইয়া। চাচা, আপনি একজন লুঙ্গি চাচা। খামোশ। একজন জুসওয়ালি হয়ে আমার সাথে তর্ক করছে। ওর চাকরি আজকে থেকে নট করে দিলাম। চাচা, তুমি কার চাকরি নট করে দিলে? ইমরান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে চাচাকে জিজ্ঞেস করে। কার আবার? এই জুসওয়ালির। সিনহা, তুমি জুসওয়ালি? কি? আপনিও আমাকে জুসওয়ালি বলছেন? আমি এক্ষুনি গিয়ে আন্টির কাছে নালিশ করব। আরে আমি কখন তোমাকে জুসওয়ালি বললাম? চাচা বলছে দেখি তো, আমি জিজ্ঞেস করলাম। আপনি জানেন না ঢং। আর চাচা, আমি জুসওয়ালি না, ফিউচার ডক্টর আমি। আর আমাকে জুসওয়ালি বললে এমন ইনজেকশন মারবো না, ঠেলা বুঝবেন পরে। সিনা কথাগুলো বলে হনন করে জাহানারা চৌধুরীর রুমেই চলে গেল। কি সাংঘাতিক! এ জুসওয়ালি নাকি আমাকে ইঞ্জেকশন মারবে। চাচাও কিন্তু সত্যি সত্যি ডক্টর, জুসওয়ালি না। কিন্তু ও এই বাড়িতে কেন আসে? চাচা, এই কথা আমি বলি। আয়ান চাচার কাছে এগিয়ে আসে। কিরে ভাতিজা, আমার দিকে এগিয়ে আসছিস কেন? চাচা, কথাটা সিক্রেট, কানাকানি করতে হবে। আচ্ছা বল। চাচা, ও আমাদের ইমরান ভাইয়ের ফিউচার বউ। আম্মা ঠিক করে ফেলেছে। কথাটা শুনে চাচা চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায়। তা দেখে ইমরান ফিকুচকায়। কি সমস্যা চাচা? ওভাবে দেখছো কেন আমাকে? বুঝি সব বুঝি। যাই হাওয়া খেয়ে আসি, পরে কথা হবে তোর সাথে। সিনহা জাহানারা চৌধুরীর রুম থেকে বের হচ্ছিল। অন্যদিকে ইমরান তার আম্মাজানের রুমে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু পারল না। তার আগেই সিনহার সাথে ধাক্কা খেয়ে টপাস করে ফ্লোরে পড়ে যায়। ওরে আল্লাহ রে, ধাক্কা দিল কে রে? হাই মেয়ে, চুপ। ফ্লোরে পড়েছি আমি, আর চিৎকার করছো তুমি? ধাক্কা দিলেন কেন? চিৎকার করব না? আমি ধাক্কা দিয়েছি নাকি তুমি দিয়েছো? সিনহা চিৎকার শুনে ইতিমধ্যে জাহানারা চৌধুরী রুম থেকে বের হয়। ইমরানকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সিনহার দিকে তাকায়। আবার ধাক্কা খেয়ে পড়ে গেছে তোর সাথে? হ্যাঁ। তো তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই ওর গায়ের উপর পড়স নাই কেন? কি সাংঘাতিক কথা বলছেন আন্টি? আমি কেন ওনার গায়ের উপর পড়তে যাব? আমার ওনাকে মারার এত শখ নাই। ধাক্কা খেয়েই নিচে পড়ে যায়। গায়ের উপর পড়লে তো মরে ভ্যাটকায় থাকবে। ওরে মেরেই দাও, গাধা একটা। জাহানারা চৌধুরী রুমে ফিরে যায়। সিনহা ইমরানের দিকে হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। ইমরান সিনহার হাত না ধরে দাঁড়িয়ে যায়। হাই মেয়ে, কি সমস্যা তোমার? আমার আবার কি সমস্যা? তুমি বাড়িতে কেন আসো বলো তো? আন্টি তো আসতে বলল। করলার জুস খাওয়ানোর জন্য? হ্যাঁ। তো একবারও তো এখনো করলার জুস খাওয়ালে না। সত্যি খাবেন? অবশ্যই খাবো, যাও বানিয়ে নিয়ে আসো। এক্ষুনি নিয়ে আসছি। সিনহা রান্নাঘরে এসে করলা জুস বানাচ্ছে। জরিনা বানু ইয়া বড় চোখ করে তাকিয়ে সিনহার হাতে করলা জুস বানানো দেখছে। সিনহা করলা জুস বানিয়ে নিয়ে চলল। জরিনা বানু পেছন পেছন তাকে ফলো করে। সিনহা ইমরানকে এসে করলার জুসের গ্লাসটা দেয়। ভাইজান, এটা খায়েন না। কেন? এটা করলা জুস, আপনাকে মারতে চাই। ওই আন্দাজে কেন কথা বলছো? করলার জুস খেলে কেউ মরে নাকি? সমস্যা নেই জরিনা বানু। ইমরান সিনহার হাত থেকে করলার জুসের গ্লাসটা নিয়ে এক ঢোকে পুরো গ্লাসের জুস খেয়ে ফেলে। তা দেখে জরিনা বানু সিনহা হা করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, ভাইজান দেখি করলা জুস পুরোটা সাবার করে দিল। কি খেচর, করলার জুস খেয়ে ফেললো? খেলেও সমস্যা, না খেলেও তোমাদের সমস্যা। প্রতিদিনের ন্যায় আজকেও সিনহা রাতে বারান্দায় দাঁড়িয়ে হেডফোনে গান শুনছে। তার চোখ জোড়া রাস্তার দিকে আছে, তাকে কাউকে খোঁজার চেষ্টা করছে। আজকেও যদি সে আসে, সিনহা নিজেও অবাক হচ্ছে নিজের কাছে। সে কেন খুঁজছে ওকে? সিনহা নিজের রুমে ফিরে আসে। না, আজকে ভিলেনটা আসেনি। যাক, বাঁচা গেল। সিনহা না চাওয়া সত্ত্বেও তার ভাবনার ভিলেনটার কথা চলে আসে। সিনহা চায় ভিলেনটার কথা না ভাবতে, কিন্তু ভাবনা এসে যায়।
পরদিন সকালবেলা সিনহা মেডিকেলে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় গাড়ির জন্য সে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই একজন লোক এসে তাকে উপর নিচ একবার স্ক্যান করে নেয়। আসলেই স্যার এখানকার দারুণ জিনিস কিনেছে। তা মেয়ে, স্যার তো তোমাকে খেয়ে হেব্বি খুশি, তাই না? হঠাৎ লোকটা এসে এভাবে নোংরা কথা বলার মানে সিনহা বুঝতে পারে না। আজব তো, আপনি আমাকে এইসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আরে নষ্টা মেয়ে, আমাকে রাগ দেখাচ্ছিস? সেদিন তোকে আমার স্যার 5 লক্ষ টাকা দিয়ে নাইট ক্লাবের নিলাম থেকে কিনেছে তোকে খাওয়ার জন্য, এখন অস্বীকার করছিস? লোকটার কথা শুনে সিনহা এবার প্রচুর রাগ উঠেছে। লোকটা তাকে নষ্টামি বলছে। আপনাদের স্যারের নাম কি? বাহ, মালিকের এখন নামও জানিস না? ইমতিহান ইমরান চৌধুরী আমাদের স্যার। ইমতিহান ইমরান? সিনহা আর দাঁড়িয়ে থাকেনি। মেডিকেলে না গিয়ে সে সোজা চলল ইমরানের অফিসে। সিনহা আর দাঁড়িয়ে থাকেনি মেডিকেলে না গিয়ে সোজা চলল ইমরানের অফিসে। সিনহা ইমরানের অফিসে এসে রিসেপশনে বসা মেয়েটাকে জিজ্ঞেস করে ইমরানের কেবিনটা কোন দিকে। সরি ম্যাম, অচেনা একজনকে স্যারের রুম দেখিয়ে দেওয়ার অনুমতি নেই। আপনি বরং আপনার নামটা বলুন, আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসেন, আমার নাম সিনহা। ওকে ম্যাম, আপনি এখানে বসুন। মেয়েটা ভেতরে চলে যায় তার স্যারের কাছে অনুমতি নেওয়ার জন্য। 5 মিনিট পর মেয়েটি আসে। আপনাকে স্যার যেতে বলেছেন, ওইদিকে স্যারের কেবিনটা। সিনহা উঠে ইমরানের কেবিনে চলল। সিনহা দরজার সামনে এসে দরজা নক করে। ভেতরে আসো। সিনহা ভেতরে এসে প্রশ্ন ছুড়ে দেয়। আমাকে কত টাকা দিয়ে কিনেছেন? এমন আকস্মিক প্রশ্নে ইমরান অবাক হয়ে যায়। সে এমন প্রশ্ন আশা করেনি। মানে কি কি বলছো? আপনি জানেন না নাকি না জানার ভান করছেন? আজব, কি জানবো আমি? কি জানার কথা বলছো? আপনি 5 লাখ টাকা দিয়ে নাইট ক্লাব থেকে আমাকে কিনে আনেননি। আপনার কারণে আমাকে নষ্টা নোংরা মেয়ে বলে অপমান হতে হয়েছে। আমি তোমাকে নাইট ক্লাব থেকে কেন কিনে আনবো? আমি তোমাকে কিনে আনতে সেটা অবশ্যই তুমি জানতে। আর থেকে কি শুনে তুমি আমাকে এইসব জিজ্ঞেস করছো? কে তোমাকে নষ্টা নোংরা বলেছে? ইমরানের কথা শুনে সিনহা দমে যায়। সত্যি তো, কার থেকে কি শুনে আমি ওনাকে এইসব জিজ্ঞেস করছি? চিনি না জানি না একটা লোকের কথা শুনে ওনাকে এইসব জিজ্ঞেস করছি। ছি, এখন তো আমার নিজের কাছেই লজ্জা লাগছে। কেন যে জিজ্ঞেস করতে এলাম? সত্যি কিনে আনেননি তো? ইমরান জবাব না দিয়ে সিনহাকে নিয়ে কেবিনেট থেকে বের হয়ে আসে। আয়ান, আয়ান! ইমরানের চিৎকার শুনে আয়ান নিজের কেবিন থেকে বের হয়ে আসে ইমরানের সাথে। সিনহাকে দেখে আয়ান অবাক হয়। কি হয়েছে ভাই? আমাদের অফিসের সব স্টাফদের একসাথে কর, তাড়াতাড়ি। হঠাৎ কি হয়েছে ভাই? তোকে যা বলেছি তাই কর। ইমরানের কর্মকাণ্ড সিনহা ভয় ভয় দেখে যাচ্ছে। তার সত্যি না জেনে এইভাবে আসা উচিত হয়নি। 5 মিনিটের ভেতরে আয়ান সব স্টাফদের এনে ইমরানের সামনে দাঁড় করায়। কে বলেছে তোমাকে এইসব কথা? দেখাও। থাক না, আমার ভুল হয়েছে, আমি চলে যাই। তোমাকে যেতে বলেছি, যেটা বলেছি সেটা করো। সিনহা ভয় পেয়ে যায় ইমরানের ধমক শুনে। এই মানুষটা তাকে ধমকাচ্ছে। এতদিন কত মজা যা ইচ্ছে এই মানুষটাকে বলেছে, কিন্তু কখনো রাগই দেখায়নি। আজকে প্রথম সিনহা এই মানুষটার রাগ দেখছে। কি হলো বলো, কে ছিল লোকটা? সিনহা ধমক খেয়ে সকল স্টাফদের দিকে তাকায়। লোকটাকে সে চিনেই ফেলেছে, কিচ্ছু করার নেই, এখন তাকে দেখিয়ে দিতেই হবে। সিনহা হাত দিয়ে ইশারা করে লোকটাকে দেখিয়ে দেয়। ইকবাল সাহেব। আয়ান! জি ভাই। মেয়েটাকে মেডিকেলে নামিয়ে দিয়ে আয়। ওকে ভাই। সিনহা চলো। সিনহা চলে যাচ্ছে। যাওয়ার আগে সে পিছু ফিরে একবার ইমরানকে দেখে নেয়। এত রাগ মানুষটার জানা ছিল না। কি কি বলেছেন মেয়েটাকে? আমি কিছু বলিনি স্যার, মেয়েটা মিথ্যা বলতেছে। আমি তো ওকে চিনি না, কোনো দিন দেখি নাই। ইমরান কথাটা শুনে ঠাস করে ইকবাল সাহেবের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সেদিনই তো ওকে নাইট ক্লাবে দেখলেন, আর বলছেন কোনো দিন দেখেননি? আপনাকে এইসব নোংরা কথা বলার রাইট কে দিয়েছে?
আপনার সাহস কি করে হয় আমাকে মেয়েটাকে নিয়ে নোংরা কথা বলার, নোংরা চিন্তা করার? ইমরানের রাগ দেখে ইকবাল সাহেব চুপসে যায়। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। রাখুন আপনার ক্ষমা। আর কখনো যেন আপনাকে এই অফিসে না দেখি, ভুলেও কখনো যেন আপনাকে আমার চোখের সামনে না দেখি। গেট লস্ট। ইকবাল সাহেব চলে যাওয়ায় ইমরান চেয়ারে বসে টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে পানিটুকু খেয়ে শেষ করে। ভাই, সিনহার থেকে সবই শুনলাম, কিন্তু তুই অফিসের সব স্টাফদের একত্রিত করতে বললি কেন? সেদিন পার্টিতে আমরা ছাড়া আরও 3 জন ছিল, সেই 3 জনকে ডাকলেও তো পারতি। ওর মনে কোনো সন্দেহ রাখতে চাইছিলাম না। 3 জনকে ডাকলে নিশ্চয়ই সন্দেহ করত। আমরা এই 3 জনকে কেন ডেকেছি? সন্দেহ করতে আমরা সত্যি সত্যি তাহলে নাইট ক্লাবে ছিলাম। এখন কোনো সন্দেহ করবে না, ভুলেও তার মাথায় আসবে না আমরা নাইট ক্লাবে ছিলাম। ইউ আর গ্রেট ভাই। ইমরান আয়ান বিকেলবেলা অফিস থেকে আসে। সিনহা ড্রয়িং রুমে ছিল। ইমরান সিনহাকে দেখেও না দেখার ভান করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সিনহা সেটা বুঝতে পারে। সিনহা রান্নাঘরে যায় করলার জুস বানাতে। জরিনা বানু তা দেখে জিজ্ঞেস করে, আজকেও করলার জুস খাওয়াবেন? মিষ্টি জুস খাওয়ালেও তো পারেন। মিষ্টি জুস তোমরা খাওয়াবে? আমি খাওয়াবো করলার জুস। সিনহা করলার জুস বানিয়ে রান্নাঘর থেকে বের হয়। চাচা সামনে দিয়ে যাচ্ছিল, সিনহাকে দেখে দাঁড়িয়ে যায়। দাঁড়াও জুসওয়ালে। চাচা সিনহার হাত থেকে জুসের গ্লাসটা নিজের হাতে নেয়। বাহ, দারুণ কালার হয়েছে তো জুসের। টেস্টও মনে হয় হেভি হবে, খেয়েই দেখি। না চাচা। চাচা গ্লাস থেকে চুমুক দিয়ে করলার জুস মুখের ভিতরে চালান করে দেয়। জুস গলা দিয়ে নামতে চাচার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। মুহূর্তের মধ্যে চাচার মুখের ভঙ্গি, ভেতরে থাকা বাকি জুসটুকু চাচা ওয়াক ওয়াক থুথু করে ফেলে দেয়। জৈনা বানু সামনে ছিল। চাচার ওয়াক থু করে ফেলা সবটুকু জুস তার মুখের উপর এসে আসে পড়ে। ওরে জুসওয়ালে, এটা আমারে কিসের জুস বানিয়ে খাওয়াইলে? চাচা, এটা আপনার জন্য ছিল না, আপনিই তো জোর করে নিয়ে খেয়ে ফেললেন। না করতে পারলি না ছেড়ে? ও মারে, কি তিতার তিতা, জন্মের তিতা। চাচা, আপনি এইটা কি করলেন? আপনার মুখের ভিতরে থেকে সব জুস আমার মুখে ছুঁড়ে মারলেন। ছি। চাচা জৈনা বানুর দিকে তাকায়। জৈনা বানুর মুখের ওপর জুস দেখে বলে, ছি ছি, করিস না বেটি। তুই আমার সামনে দাঁড়ালি কেন? না দাঁড়ালে তো পড়তো না। চাচা, আপনারে সাবধান করার জন্যই তো দাঁড়াইছি, কিন্তু আপনি তো শুনলেন না, খেয়ে ফেললেন। সব বাদ, কিন্তু এই তিতা জুস কার জন্য ছিল? ইমরান ভাইজানের জন্য। এই জুসওয়ালি, তুই আমার ভাতিজারে তিতা জুস খাওয়াতে চাস? তোর এত বড় সাহস! আজ থেকে তোর চাকরি নট করে দিলাম। চাচা, আপনি কিন্তু আমাকে খুব রাগিয়ে দিচ্ছেন। সেই প্রথম থেকে আমাকে জুসওয়ালি বলে যাচ্ছেন। আমি কিন্তু খুব বেশি রেগে গেলে আপনাকে এমন ইনজেকশন মারবো না, সারা জীবন করলার জুস খেয়ে বাঁচতে হবে। সিনহা রান্নাঘরের দিকে ফিরে গেল। চাচা নিজে নিজে বিড়বিড় করে, সবসময় এ বেটি আমারও ইনজেকশনের ভয় দেখায়। এই ইনজেকশনের খুব বেশি পাওয়ার নাকি? সিনহা ইমরানের রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে দরজায় নক করে। দরজার শব্দ পেয়ে ইমরান রুমি থেকে বেরিয়ে হয়ে আসে। কি সমস্যা? আপনার জুস দাও। আমি সরি। ইমরান সিনহার হাত থেকে জুসের গ্লাস নিয়ে রুমের ভেতর ফিরেই যাচ্ছিল। সিনহার মুখে সরি শুনে সে থেমে যায়। সে সিনহার দিকে ফিরে, কেন? না জেনে শুনে অন্যের কথা শুনে তখন যে অফিসে চলে গেলাম সেই জন্য। ঠিক আছে, ব্যাপারটা। আপনি রাগ করেননি তো? তোমার কি মনে হয়? আমি বুঝতে পারছি না। তাহলে বুঝার দরকার নেই। ইমরান রুমে ফিরে যেতে চায়। সিনহার কথা শুনে থেমে যায়। রুমে কি বউ রেখে আসছেন? সারাক্ষণ রুমের দিকে ছুটছেন কেন? হোয়াট? না না, কিছু না। সিনহা দৌড়ে দিয়ে ইমরানের সামনে থেকে পালালো। ইমরান ভ্রুজোড়া উঁচু করে সিনহার দিকে তাকিয়ে থাকে। ইমরান সিঁড়ি বেয়ে নিচে ড্রয়িং রুমে আসে। এসেই দেখে সিনহা সোফায় বসে আছে। কি হলো, তুমি এখনো বাসায় যাওনি? আমি থাকলে মনে হয় আপনার খুব সমস্যা হয়ে যায়। থাকবো না আর এখানে, চলে যাচ্ছি আমি। সিনহা সোফা থেকে উঠে গপাগপ পা ফেলে হেঁটে বাসা থেকে বের হয়ে যায়।
ইমরান হা হা করে সিনহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতেই পারছে না এটি কি হলো। এই কথা জিজ্ঞেস করতে রিয়্যাক্ট করে সত্যি সত্যি চলে গেল। ইমরান, ইমরান। জাহানারা চৌধুরীর ডাক শুনে ইমরান তার আম্মার রুমে যায়। আম্মাজান কেন ডাকছো? একটা দারুণ সুখবর আছে। কি আম্মাজান? তোর বড় ভাই 2 দিন পর দেশে আসছে, একেবারে চলে আসবে। বিজনেসে সে বাংলাদেশই করবে। ওয়াও, দ্যাটস গ্রেট। ভাই, ভাবি, শ্রাবণ সবাই একসাথে থাকবো আমরা। হ্যাঁ। সিনহা তার মায়ের রুম থেকে নিজের রুমে আসে। বিছানার দিকে তাকাতে সিনহা কাউকে দেখে চিৎকার করে ওঠে। বিছানায় বসা ব্যক্তিটা দৌড়ে এসে সিনহার মুখ চেপে ধরে। এই ব্যক্তিটা অন্য কেউ নয়, ভিলেন। একদম চিৎকার না, আমি ভূত না। সিনহা, কি হয়েছে? সিনহার আম্মা সিনহার রুমের দিকে এগিয়ে আসছে দেখে ভিলেন বলল, তোমার আম্মা আসছে, কিছু একটা বলে ওনাকে বুঝিয়ে দাও, উনি জানলে খুব খারাপ হয়ে যাবে। ভিলেন সিনহাকে ছেড়ে লুকিয়ে পড়ে। সিনহার আম্মা রুমে চলে আসে। কি হয়েছে সিনহা, চিৎকার করলি কেন? না মানে গায়ের উপর হঠাৎ করে তেলাপোকা এসে পড়েছে, তাই ভয় পেয়েছিলাম। সিনহা, কয়েকদিন পর তুই ডক্টর হবি, আর এখন তেলাপোকা থেকে ভয় পাচ্ছিস? ভীতু মেয়ে একটা। সিনহার আম্মা চলে গেলে ভিলেন সিনহার সামনে আসে। আমার সামনে কেন আসছেন? আমাকে জ্বালাচ্ছেন কেন আপনি? জ্বালাচ্ছি না তো, ভালোবাসার জন্য আসছি। কাছে আসলে মনে হয় জ্বালাচ্ছি। সেদিন যখন রাস্তায় ছিলাম তখন তো খুব খুঁজছিলে আমাকে। আমি কেন আপনাকে খুঁজতে যাব? আপনি ভুল ভাবছেন। আচ্ছা, তাহলে চলে যাই। যান। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি। ভিলেন চলে যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ ভিলেনের কিছু মনে পড়ে যায়। সে ভাবে, এর সাথে আমি কেন ভালোবাসার কথা বলছি? কেন ওর সাথে আমি মিষ্টি মিষ্টি কথা বলছি? ভালোবাসা, মিষ্টি মিষ্টি কথা বলার জন্য তো ইমতিহান ইমরান আছি। আমি তো ভিলেন। ভিলেনের উচিত ওকে কষ্ট দেয়া, যন্ত্রণা দেয়া। ভিলেন রুমে ফিরে আসে। সে সিনহার দিকে এগিয়ে যায়। সিনহার দাঁড়িয়ে ছিল। ভিলেনকে তার দিকে এগিয়ে আসতে দেখে সে পিছিয়ে যায়। আমার দিকে এগিয়ে আসছেন কেন? প্লিজ আমার কাছে আসবেন না। সিনহার পিঠ দেয়ালে ঠেকে যায়। ভিলেন একদম সিনহার কাছে চলে আসে। সে হুট করে সিনহার গলা চেপে ধরে, যেটার জন্য সিনহা একদমই প্রস্তুত ছিল না। সুন্দর ভালোবাসার কথা বলেছি দেখে হজম হলো না তোর। এখন থেকে তোকে কষ্ট দেব আমি, কষ্ট পেতে হবে তোকে। সিনহার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে তার দুহাত ব্যবহার করার আপ্রাণ চেষ্টা করছে ভিলেনের হাত নিজের গলা থেকে সরাতে, কিন্তু সে ব্যর্থ। খুব কষ্ট হচ্ছে, মেরে ফেলি তোকে। ভিলেনের আচমকা ব্যবহারে সিনহা ভয় পেয়ে যায়। ভিলেন তার সাথে হঠাৎ এমন বিহেভ কেন করছে? সে কি করেছে এই ভিলেনের সাথে? ভিলেন তাকে কেন কষ্ট দিতে চায়? সিনহার অবস্থা খারাপ দেখে ভিলেন সিনহার গলা থেকে নিজের হাত সরায়। সিনহা গলায় হাত দিয়ে ধপাস করে নিচে বসে পড়ে। তার কয়েক সেকেন্ড ভিলেনটা তার গলা ধরে রাখলে সে নিশ্চিত এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ত। ভিলেন এসে সিনহার সামনে বসে পড়ে। সিনহা ভয় পেয়ে যায়। সিনহার গলা দিয়ে আসতে চাইছে না শব্দ, গলায় যেন কথা আটকে থাকতে চাইছে। কি কথা আসছে না? খুব কষ্ট হচ্ছে? আপনি আমার সাথে এমন কেন করছেন? কারণ তোমাকে কষ্ট দিতে চাই। কেন কষ্ট দিতে চান আমাকে? কি করেছি আমি? অনেক কিছুই করেছো, অনেক কষ্ট দিয়েছো আমাকে তুমি। কি বলছেন এসব? আমি আপনাকে কিভাবে কষ্ট দিব? কখনো তো আমি আপনাকে দেখিনি, আপনার চেহারাও দেখিনি আমি। দেখেছো আমার চেহারা, তুমি দেখেছো। ভিলেনের কথা শুনে সিনহা অবাক হয়ে যায়। সে ভিলেনকে দেখেছে কখন? আমি কখন দেখেছি আপনাকে? সেটা তো তোমাকে এত তাড়াতাড়ি বলবো না। ভিলেনটার তার পেছনের পকেট থেকে মানিব্যাগটা বের করে। সিনহা নীরব দর্শকের মতো ভিলেনের কার্যকলাপ দেখছে। ভিলেন মানিব্যাগ থেকে একটা ব্লেড বের করে। ব্লেড দেখে ভয়ে সিনহার গলা শুকিয়ে যায়। তোমার হাতটা এইদিকে দাও তো। কেন? ব্লেড কেন বের করছেন? কি করতে চাইছেন আপনি? হাত দাও আগে, বুঝতে পারবে। না, আমি দিব না। আপনি চলে যান, না হলে আমি চিৎকার করব। সিনহার
কথা শুনে ভিলেন শয়তানি হাসি দেয়। করো চিৎকার, চিৎকার শুনে তোমার আম্মা এখানে চলে আসুক আর আমার হাতে খুন হোক। কি কি বলছেন এসব? ভিলেন জবাব না দিয়ে সিনহার হাতটা টেনে সামনে আনে। সিনহা অন্য হাত দিয়ে বাধা দেয়। আরে এমন করছো কেন? বাধা দিলে তোমারই বিপদ। আপনি এমন করছেন কেন? কি চান আমার কাছে? এই মেয়ে, এত ছটফট করছো কেন? ভালোভাবে বলছি দেখে তেড়ামি করছো। ভিলেন জোর করে সিনহার বাম হাতে ব্লেড দিয়ে একটা দাগ দেয়। আহ! সিনহা চিৎকার দিয়ে ওঠে। ভিলেনও মুহূর্তেই সিনহার মুখ চেপে ধরে। আজকে এইটুকুই থাক, বেশি দাগ দেইনি, হালকা ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করলেই ঠিক হয়ে যাবে। আসি। ভিলেন শয়তানি হাসি দিয়ে চলে যায়। সিনহার চোখে জল চলে আসে। সে জানে না সে কি করেছে এই ভিলেনের সাথে, কেন তাকে এভাবে ব্যথা দিল। সিনহা ফ্লোর থেকে উঠে ওষুধ নিয়ে বিছানায় বসে। দাগটা অত গভীর হয়নি, তারপরও ব্লেডের দাগ একটুতেই অনেক কিছু। সকালবেলা ইমরান আয়ান অফিসে যাওয়ার পথে রাস্তায় সিনহাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইমরান আয়ানকে বলে সিনহাকে তুলে নেওয়ার জন্য। আয়ান সিনহার সামনে গাড়ি দাঁড় করায়। মেডিকেলে যাবে? জি। গাড়িতে উঠে পড়ো। না থাক, আমি যেতে পারবো। আয়ান থাক, কেউ যেতে না চাইলে জোর করিস না। ইমরানের কথা শুনে সিনহা কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে। বাহ, ভাইয়ের এক কথাতেই গাড়িতে উঠে বসেছে। আয়ান বিড়বিড় করা শেষ হলে আমরা যেতে পারি। হ্যাঁ। সিনহা, তোমার হাতে কি হয়েছে? তেমন কিছু না, একটু ছোট লেগেছে। কিভাবে চোট লেগেছে? জানি না। এটা কেমন কথা? তোমার হাত কেটেছে তুমি জানো না? না, জানি না। অদ্ভুত কথাবার্তা। সিনহাকে মেডিকেলে নামিয়ে দিয়ে তারা অফিসে চলে যায়। চাচা চশমা চোখে দিয়ে ভাতিজার অফিসে আসে। ভেতরে যেতে গেলে রিসেপশনের মেয়েটা চাচাকে বাধা দেয়। পরনে লুঙ্গি, চোখে চশমা, এই অদ্ভুত লোকটাকে দেখে রিসেপশনের মেয়েটা কিছুটা অবাকই হয়। এমন কাউকে সে কখনো অফিসে আসতে দেখেনি। সরি চাচা, অনুমতি ছাড়া ভেতরে যাওয়া যাবে না। এই ছেড়ি, তুমি চিনো আমাকে? আমাকে ভিতরে যেতে আটকাচ্ছ, বাধা দিচ্ছ তুমি। তুমি জানো আমি চাইলে 1 মিনিটেই তোমার চাকরি নট করে দিতে পারি। আপনি আমার চাকরি নট করবেন? আর যাই করেন, আমি অনুমতি নিয়ে আসি। কার কাছে যাবেন সেটা বলেন। এই ছেড়ি, তুমি কিন্তু খুব বেয়াদবি করছো। যাই হোক, তোমাকে পরে দেখতেছি। ইমরানের কাছে যাব। রিসেপশনের মেয়েটা ইমরানের কেবিনে যায়। স্যার, একজন লুঙ্গি পরা লোক এসেছে, আপনার সাথে দেখা করতে এসেছে। লুঙ্গি পরা লোক? চাচা নয় তো? আয়ান, আয়ান। আয়ান পাশের কেবিন থেকে আসে। কি হয়েছে ভাই? দেখ তো কে এসেছে। আচ্ছা। আয়ান রিসেপশনে গিয়ে দেখে চাচা চোখে চশমা দিয়ে বসে আছে। পরনে তো সেই বিখ্যাত লুঙ্গি। চাচা আয়ানকে দেখে তেড়ে যায়। অয়ন, তোর চাকরি আমি নট করে দিব। আমাকে তোদের কাছে যেতে দিচ্ছে না, এখানে বসিয়ে রাখছে। এদেরকে বলিস না তোদের চাচার কথা। চাচা, পরে কথা হবে, আগে ভিতরে চলো। আয়ান চাচাকে টেনে ভেতরে নিয়ে যায়। চাচা পেছনে ফিরে একবার রিসেপশনের মেয়েটার দিকে তাকায়। চাকরি নট করে দিব। হয়েছে চাচা, এখন আপাতত আর চাকরি নট করতে হবে না। সিনহা মেডিকেল থেকে ফেরার পথে সেই দিনের লোকটার সাথে দেখা হয়ে যায়, যে সেদিন তাকে নষ্টা মেয়ে বলেছে। সিনহা পাশ কেটে চলে যেতে চাইলে লোকটা সামনে এসে দাঁড়ায়। ইমরান সাহেব কিন্তু সত্যি আপনাকে কিনেছে। আপনি আবার এসেছেন এইসব কথা নিয়ে? আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? সরেন আমার সামনে থেকে, পথ ছাড়েন। সিনহা পাশ কেটে চলে যাবে। লোকটা সিনহার পেছন পেছন সিনহাকে ফলো করতে থাকে।